হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কোশ্চেন নিয়ে আসলাম। আর প্রিভিয়াস ইয়ারের পেপারটা দেখা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়। আর এই চ্যানেলে আপনি এসএসসি জিডি ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন। দেখুন, প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, রমেশ স্যালারি ইজ 20% মোর দ্যান রমন স্যালারি। রমেশের যে বেতন আছে সেটা রমনের বেতনের চেয়ে কত 20% বেশি। যদি রমেশ 33,750 টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 75%। রমেশ কি করে এত টাকা জমায়, 33,750 টাকা জমায়, যেটা তার বেতনের কত 75%। তাহলে রমনের বেতন কত জিজ্ঞাসা করছে। তো 75% জমায় কে, রমেশে। আর সেটা বরাবর কত, এই যে 75% বরাবর কত 33,750 টাকা। ওকে, এটা হচ্ছে তার 75% যে জমায় সেটা। তো 75% যদি এত হয় তাহলে তার স্যালারি কত 100%। ওকে, তো 70 কোনো একটা যদি পার্সেন্ট পান তাহলে আমি ওর মানে আরেকটা পার্সেন্ট বাইর করতে পারবো। তো এখানে 75% আছে, আমার লাগে 100%, তাহলে আমি রমেশের স্যালারি পেয়ে যাব। তো যেটা লাগে সেটা উপরে, আর যেটা আছে সেটা নিচে, আর যেটা আছে ওটার ভ্যালু পূরণ 33750। ওকে, একটা পার্সেন্ট থাকলে আরেকটা পার্সেন্ট করা সিম্পল উপায়, যেটা লাগে সেটা উপরে আর যেটা আছে সেটা নিচে, আর নিচেরটার ভ্যালু পূরণ। ওকে, তো এখানে আমি 25 দিয়ে কাটতে পারি, 3 25 75, 25 দিয়ে 4 25 100, 3 দিয়ে এটারে কাটা যাব, 3 একে 3, 3 একে 3, 7-এর মধ্যে 3 দুগুণে 6, 1 থাকে 15, 3 5 15, একটা শূন্য। আর এটা পূরণ হবো। ওকে, পূরণ হলে এটা কত, 0 4 5 20, 2 আছে, 5 4 দুগুণে 8, 2 10, 1 আছে, 4 একে 4 5, 4 একে 4। তাহলে রমেশের স্যালারি কত 45,000, কারণ ও 75% জমায়। তাহলে 100% হচ্ছে তার স্যালারি, তো 100% আমি যখন বাইর করছি কত 45,000। কিন্তু আমার রমেশের স্যালারি লাগে না, কোশ্চেনে কি স্যার রমনের স্যালারি লাগে, বেতন কত। রমনের বেতনটা সাথে রমেশের কি সম্পর্ক, রমেশের স্যালারি 25% বেশি রমনের থেকে। এই যে রমনের থেকে 25% বেশি, তার মানে এই রমেনের হিসাবে এই স্যালারিটা কত 120%। ক্লিয়ার এই জায়গাটা, কারণ রমেনের থেকে রমেশের 20% বেশি। তার মানে রমেনের স্যালারি হিসাবে রমেশের স্যালারি কি 120%। তো তাহলে আমার কার লাগে, রমনের লাগে। রমনের 100% বাইর করতে লাগে, তো 120% বরাবর যদি এটা হয় 45,000, 100% কত হবো, যেটা লাগে সেটা উপরে, আর 120% আছে, আমার 100% লাগে। এটা কিন্তু 120% কার হিসাবে, রমনের হিসাবে, কারণ রমন থেকে রমেশের স্যালারি 20% বেশি। ওকে, তো 20% বেশি মানে 120% বরাবর কত 45,000। তো একটা পার্সেন্ট থাকলে আরেকটা পাই যাবেন। তো রমেনেরটা কত 100% বের করতে লাগে, তো 100/120 ইন্টু এটার মান যেটা আছে 45,000। ওকে, এখানে একটা শূন্য শূন্য কাটতে পারি, তারপরে 2 দিয়ে এটারে 5 দুগুণে 10, এটা 6 দুগুণে 12, 6 দিয়ে এটারে যাব, 6 7 কত 42, 3 থাকে 30, 5 6 30, দুইটা শূন্য। এবার এটা পূরণ হবো, তো পূরণ করলে এখানে 0 0, 5 5 25, 5 7 35, 37। তাহলে রমনের স্যালারিটা কত 37,500 টাকা। ওকে, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 2। কি বললো, অ্যাবলিউট, এটার সলভ করতে কইছে। তো এই ধরনের সলভ থাকলে নর্মালি কি করবেন, বদমাশ রুল অ্যাপ্লাই করবেন, বদমাশ রুল। ওকে, বদমাশ রুলের এটা কি, ব্যাকেট। ব্যাকেট 3 রকমের হতে পারে, যেমন ফার্স্ট ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট, এরপরে থার্ড ব্যাকেট। তো যেটা আগে আসবে মানে উপরের থেকে। ওকে, এরপরে অফ, এরপরে ও মানে অফ, আর ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন পূরণ, এ মানে এডিশন যোগ করা, এস মানে সাবট্রাকশন মাইনাস করা। তার মানে এই দিক থেকে, এই যে লেফট সাইড থেকে যেটা আগে আসে সেটা আগে করুন। তো এখানে ব্যাকেট কি সবচেয়ে প্রথম, আমি ব্যাকেটেরটা আগে সলভ করুন। 9 থেকে 4 গেলে কত 5। ওকে, বাকিগুলো আছে 6 প্লাস এই যে 2 ইন্টু এটা, আর এখানে ডিভাইড বাই কত 2 আছে। এরপরে ব্যাকেটের পরে কি করতে লাগে, অফটা করতে লাগে। এখানে তো অফ নাই, তো আমার কি, তারপরে আছে ডিভাইডটা। তো এখানে ডিভাইডটা আগে করুন। আর এখানে 5/2 মানে কি 5/2, 2 দিয়ে ডাইরেক্ট ভাগ যাব না, তো লিখে দেবো। তো এখানে এটা কত 5/2। আর এইবার ডিভাইডের পরে কি পূরণটা, তো পূরণটা কার সাথে, এটার সাথে, যে 2 ইন্টু 5/2। আমি 2 2 উপর নিচে কাটতে পারি কত 5, তার মানে এই পুরাটার থেকে কত পেলাম 5। আর এখানে আছে 6, এই যে 6 + 5 যোগ করলে কত 11। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট। তো
বদমাশ রুলটা ঠিক করে করলে এই ধরনের সিম্পলিফিকেশন কখনো মিস্টেক হবে না, আর সিম্পলিফিকেশন থাকবে 1 2 3টা। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, সেলিং প্রাইস অফ এন আর্টিকেল, কোনো একটা জিনিসের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য নর্মালি ওটারে সেলিং প্রাইস বলা হয়। তো সেলিং প্রাইস দেওয়া আছে এখানে, কত দেওয়া আছে, 1690 টাকা। ক্লিয়ার? বললো যদি ইফ ডিসকাউন্ট অফ 35% ইজ গিভেন, যদি 35% ছাড় দেওয়া হয়। নর্মালি আমরা কোনো জিনিস যখন কিনতে যাই শপিং মলে, তখন যে ছাড়টা দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয় কিসের উপরে, এমআরপির উপরে, এমআরপির উপরে আমাদের ডিসকাউন্টটা দেওয়া হয়। আর এমআরপিটা মানে কি, মার্কেট প্রাইস। ওকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তো এখানে মানে মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইসের উপরে আমার কি এখানে ছাড় দেওয়া হয়েছে কত, 35%। ছাড় দেওয়ার পরেই সেলিং প্রাইস হয়, বিক্রয় মূল্য। ওকে, তো সেলিং প্রাইস যেটা হয়েছে সেটা কত, ছাড় দেওয়ার পর। তো 35% যদি ছাড় দেওয়া হয়, বাকি কত, 65%-এ বিক্রি করছে। ওকে, তার মানে এখান থেকে কি পেলাম, সেলিং প্রাইস যেটা সেটা কত, 65%। আমারে জিজ্ঞাসা করছে তাহলে নিবন্ধটির বাজার মূল্য মানে মার্কেট প্রাইস কত সেটা বের করতে দিছে। তো মার্কেট প্রাইস কত আসিল, 100% আসিল। 100% থেকে 35% বাদ দেওয়ার পর 65%-এ বিক্রি করছে জিনিসটা আমার কাছে, আর সেটা কত, 1690 টাকা। তো যখনই একটা পার্সেন্ট পাই যাবেন, আরেকটা পার্সেন্ট বাইর করে নিতে পারবেন। আমার 100% বাইর করতে লাগে, কারণ ওইটি মার্কেট প্রাইস। ওকে, তো যেটা বাইর করতে লাগে সেটা উপরে, আর যেটা আছে সেটা নিচে, এই যে 65টা নিচে, ইন্টু যেটার মান আছে সেটা পূরণ। ক্লিয়ার? তো এখানে আমি 5 দিয়ে কাটতে পারি, 5 একে 5, 3 5 15, 5 দিয়ে এটা 5 20 100। ওকে, এবার 13 দিয়ে এটারে, 13 একে 13, আর 3 থাকে 39, 3 13 39, এটা 0। তো এই দুইটা এবার পূরণ হবো, পূরণ করলে 13 দুগুণে কত, 26, আর দুইটা 0। তাহলে যে জিনিসটা ছিল তার মার্কেট প্রাইস কত ছিল, 2600 টাকা। অপশন নাম্বার এ। বহু সিম্পল যদি লজিক্যালি বুঝেন জিনিসগুলো। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইফ 70% অফ এ টোটাল আর্টিকেল আর সোল্ড অ্যাট এ প্রফিট অফ 20%, মানে কোনো একটা আমার কাছে জিনিস আছে যার কি 70% আমি 20% লাভে বিক্রি করছি। তো এখানে কোশ্চেনটাতে একটা জিনিস দেখুন, কত জিনিস আছে সেটা মানে যে জিনিসটা আমি বিক্রি করতেছি কতটুকু আছে সেটার কোনো মেনশন নাই, খালি পার্সেন্ট দেওয়া আছে। ওকে, তো যখনই এ ধরনের কোশ্চেন থাকবো নিজে ধরে নেবেন যে কতটা আর্টিকেল আছে এখানে। তো সবচেয়ে সুবিধা কি, 100টা ধরবেন, কারণ 100 যদি ধরি তাহলে আমার কি পার্সেন্ট বার করতে সবচেয়ে ইজি, কারণ 100 যত পার্সেন্ট বার করবো অতই। তো এখানে আমি ধরে নিই আমার কাছে টোটাল 100টা আর্টিকেল আছে। ওকে, আর প্রত্যেকটা আর্টিকেলের দাম কত, 1 টাকা করে কিনছি। তো টোটাল 100টার দাম কত, 100 টাকা। ওকে, এখানে জিজ্ঞাসা করছে প্রথম 70% আমি কি করছি, এই 100টা আর্টিকেলের 70% 20%-এর লাভে বিক্রি করছি, আর বাকি যেগুলো আছে মানে বাকি 30% সেগুলা কত, 10% লসে বিক্রি করছি। তাহলে সামগ্রিক লাভের শতাংশ, পুরো ওভারঅল আমার এখানে কত লাভ হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথম আমার 100টা জিনিসের মধ্যে 100টা জিনিসের 70% কত, 70 হইব, কারণ 100 যত পার্সেন্ট অতই। তো 70% যখন আমি কত লাভে বিক্রি করছি, 20% লাভে বিক্রি করছি। ওকে, 20% লাভে মানে কি 120%-এ বিক্রি করছি। তো 70টা জিনিস আমার 120% যদি বাইর করি, 0 0 0 0 ক্যান্সেল, সরি 0 ক্যান্সেল, এখানে 7 12 কত, 84, 84। তার মানে আমি 70টা জিনিস কত বিক্রি করছি, 84 টাকায় বিক্রি করছি, 20% লাভে যখন বিক্রি করছি। বাকি যে অবশিষ্ট, অবশিষ্ট কথার অর্থ যেগুলো বাকি থাকছে, তো 70% বিক্রি, 20% লাভে বিক্রি করার পর বাকি কত পার্সেন্ট আছে, 30% আছে। আর 130% মানে কত, 30। ওকে, এই বাকি যে 30টা বস্তু আছে আমার কাছে, এই 30টা কি 10% লসে বিক্রি করছি। 10% লসে বিক্রি করা কত, 90%-এ বিক্রি করা, কারণ 10% লসে বিক্রি করছি। তো এখানে সেম আমি 90% বার করলে 0 কাটা 3 নং কত, 27 টাকা। তার মানে বাকি 30টা আর্টিকেল বস্তু আমি কত, 27 টাকা বিক্রি করছি। তো টোটাল কত টাকায় বিক্রি করছি, এখানে 84, এখানে 27, 1 যোগ করলে 8 এ 2 10, 111 টাকা। টোটাল আমি বিক্রি করছি কত, 111 টাকা। কিন্তু আমি জিনিসগুলো কততে কিনছি, 100 টাকাতে কিনছি, 1 টাকা করে। ওকে, তো 100 টাকাতে কিনলে 111 টাকা বিক্রি করছি, মানে লাভ কত হয়েছে, 11 টাকা। কতর মধ্যে, 100 টাকার মধ্যে আমার 11 টাকা লাভ হয়েছে। তো 100-র মধ্যে যত টাকা হবো অতই পার্সেন্ট, এর জন্য আমরা 100 ধরি। ওকে, তাহলে আমার লাভ যেটা হয়েছে সেটা কত, 11%। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এটার ভ্যালু বাইর করতে দিছে, কিন্তু এখানে নর্মাল পয়েন্টে নাই, কিন্তু এটার উপরে বার আছে, দেখুন 2.0 উপরে বার আছে। এবার বার কথার অর্থ মানে এটা
পরিমেয় সংখ্যা পি বাই কিউ আকারে আগে বানাইতে লাগবো। তো নর্মাল এক্সামে কখনো এরকমও দিয়ে দেয়, আপনারা এরকম দিয়ে দিছে, বললো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করো। তো কিভাবে করবেন? সিম্পল, যদি একটার উপরে বার থাকে তো নিচে নয়, মানে যতটার উপরে বার থাকবে নিচে অতটা নয়। এখানে একটার উপরে আছে, একটা নয়। উপরে কি করবেন, এই যে 23 যেটা আছে পয়েন্টটা উঠায় মাইনাস এই যে আগে পয়েন্টের আগে যেটা আছে সেটা মাইনাস করে দিবেন, সিম্পল হয়ে যাব। তাহলে এটা 23 থেকে 2 গেলে কত, 21/9। ওকে, তাহলে প্রথমটার জন্য আমি পাইছি কত, 21/9। সেকেন্ডটা এবার দেখি, সেকেন্ডটা সেম, এই যে নিচে তো 9 আইব কারণ একটার উপরে বার, শুধু এখানে 3-এর উপরে বার আছে, এই যে 3-এর উপরে বার। আর উপরে কি 43 মাইনাস এই যে পয়েন্টের আগেরটা বিয়োগ করে দিবেন 4। বহু সিম্পল কনভার্ট করা। তাহলে এটা কত, 39/9। তো পেলাম এখানে প্লাস 39/9। এবার যোগ করলে নিচে তো সেম আছে, আমি এলসিএম 9 নিতে পারি। উপরে কত, 21 প্লাস 39, একটা যোগ করলে কত, 60/9। 3 দিয়ে কাটা যায়, 3 3 9, এখানে 3 20 60। তাহলে আমার অ্যান্সার কত, 20/3। এখানে অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, সেম এখানে সিম্পলিফিকেশন করতে দিছে, ফাইন্ড দ্য ভ্যালু, এটার ভ্যালু বাইর করতে দিছে। তো এখানেও কি সেম বদমাশ রুল অ্যাপ্লাই হবো, সিম্পলিফিকেশন থাকলেই বদমাশ রুল অ্যাপ্লাই হবো। তো সবচেয়ে প্রথমে কি আমার ব্যাকেটটা করুন, যেখানেই ব্যাকেট আছে ব্যাকেটটারে আগে সলভ করো। তো এখানে ব্যাকেটটা করলে পূরণ করলে 5 7 35, 3 আছে 5 2 10, কত 13, একটা 0। ওকে, এখানে এটা করলে 15 থেকে 14 মাইনাস করলে কত, 1। এবার এখানে ডিভাইডে কি আছে, 25 আছে, আর ইনটু আছে 5। দেখুন এবার 5টা কিন্তু ইনটু আছে এখানে, কার সাথে, ব্র্যাকেটের সাথে ইনটু আছে। যখনই ব্র্যাকেটের সাথে ইনটু থাকবে, তো ব্র্যাকেটের সাথে ইনটুটা আমি আগে করব। তো এখানে এই যে 5 আর 1 পূরণ হবো, ব্র্যাকেটের সাথে কিছু নাই মানে পূরণ থাকে, অ্যাকচুয়ালি যে এই কথার মানে হচ্ছে অফ। ওকে, তো এখানে এটা আগে পূরণ করুন, 5 1 কত, 5। তারপরে এখানে প্লাস কত আছে, 800 ডিভাইড 25। এবার ব্র্যাকেট তো শেষ, এবার কি করুম, আমার ভাগটা আগে করুম, কারণ ব্র্যাকেটের পরে কি হয়, অফ হয়, অফের পরে কি ভাগ, ডিভিশন মানে ভাগটা। তো ভাগ এখানে একটা আছে আর এখানে একটা আছে। তো এখানে যদি আমি এই যে 1350 রে 25 দিয়ে ভাগ করি, তো কয়বার যাবো, 5 দিয়ে এটা যায়, 5 5 25, 5 2 10, 5 7 35, 0। আবার 5 দিয়ে যাবো, 5 5 25, 2 থাকে 20, 4 5 20। তার মানে এটা ভাগ করলে কত, 54। তার লগে আছে কত, 5 আছে, প্লাস এই 25 দিয়ে এটারে ভাগ, এটারে যদি আমি ভাগ করি, এই যে 800 রে 25 দিয়া, 5 দিয়ে যাবো, 5 5 25, 5 দিয়ে এটা, 5 একে 5, 3 থাকে 30, 5 6 30, 0। আবার 5 দিয়ে যাব, 3 5 15, 1 থাকে 10, 5 2 10, তার মানে এটা কত, 32। ওকে, এবার ভাগের পরে কি দেখো, মাল্টিপ্লিকেশনটা, পূরণটা। তো পূরণ করতে এটা আগে পূরণ হবো, পূরণ যদি করি 4 5 20, 2 আছে, 5 5 25, কত 27, প্লাস কত 32। এই দুইটা যদি আমি যোগ করি, তো যোগ করলে এখানে 2 10, কত 3, 302 কারেক্ট আনসার, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, তো সিম্পলিফিকেশন সবসময় বদমাশ রুল অ্যাপ্লাই করলে আর যদি ঠিকমতো ক্যালকুলেশন করেন কখনো মিস্টেক হবে না। নেক্সট কোশ্চেনটা দেখুন, কি কোশ্চেন দেওয়া আছে, পি এবং কিউ একসাথে 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। কোনো একটা কাজ আছে, পি কিউ একসাথে 30 দিনে করে, কিউ এবং আর একসাথে কাজটা করে 37.5 দিনে। ওকে, আর আর এন্ড পি একসাথে কাজটা করে 150 দিনে। তো এটা কি টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ দেওয়া আছে, যখনই টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ দেওয়া থাকবো তখন কি করবেন, কাজ যেটা আছে কাজের এমন একটা নাম্বার নিবেন যাতে এই যে কন্ডিশনগুলো দেওয়া আছে 30, যত যেটা দেওয়া থাকবো সেটা দিয়ে ভাগ যায়। তো ভাগ যাওয়ার জন্য এমন একটা সংখ্যা ধরুন যাতে সব দিয়ে ভাগ যায়। এখানে 3টা কন্ডিশন আছে, একটা 30, একটা 37.5, আর একটা কত 150, 150। যখনই এতগুলা থাকবে কন্ডিশন তখন কি করবেন, বড়টা নিয়ে নেবেন, কখন, যদি ছোট গলা দিয়ে বড়টারে ভাগ যায়। এখানে 30 দিয়ে এটারে ভাগ যাবো, 3 5 15 ভাগ যাবো, 37 দিয়েও যাবো, কারণ 37 দুগুণে কত 75, আর 75 দুগুণে কত 150। তার মানে এই তিনটা সংখ্যার এলসিএম কত 150। ওকে, তো এই কাজ যেটা আছে ওইটারে এমন একটা সংখ্যাতে নিবেন যাতে এই তিনটার এলসিএম হয়। ওকে, আর এলসিএম মানে এই তিনটা সংখ্যা দিয়ে এটারে ভাগ যাব। ওকে, আপনি এলসিএম বাইর করে দেখতে পারেন। তো আমি ধরে নিছি আমার কাছে 150টা কাজ আছে। এবার 150টা কাজ পি আর কিউ, এই যে পি প্লাস কিউ দুইজন মিলে কত দিনে করে, 30 দিনে করে 150টা কাজ।
তাহলে একদিনে কতটা কাজ করব তারা? 30 দিনে 150টা কাজ করলে 30 দিয়ে ভাগ করি 150 শূন্য শূন্য 3 5 কত 15। তাহলে একদিনে তারা দুজন মিলে কতটা কাজ করে? 5টা কাজ করে। ক্লিয়ার? এভাবে যখনই টাইম অ্যান্ড ওয়ার্ক ম্যাথ থাকবো কাজটারে এমন সংখ্যা নিবেন মানে যাতে তিনটা দিয়ে ভাগ যায়, আর ওই সংখ্যাটা কি তাদের এলসিএম। ওকে, এলসিএম নর্মালি বড়টা যদি বাকি ছোটগুলা দিয়ে ভাগ যায় তো বড়টাই নিয়ে নেবো। এরপরে একদিনে কতটা কাজ করে বাইর করবেন। ওরা 30 দিনে 150টা কাজ করে, তো একদিনে কয়টা কাজ করে? 5টা। এরপরে কিউ এবং আর এ, এই যে কিউ আর আর এ, তারা টোটাল কাজ করতে কত লাগে? 37.5 দিন লাগে। তাহলে একদিনে কতটা কাজ করবো এটারে ভাগ করি 37.5 দিয়ে। তো 37.5 দিয়ে এটারে কয়বার যাব? 4বার যাব। কিভাবে 4বার? 35-এ ডবল করুন কত? 75। 75-এর ডবল করুন কত? 150। ওকে, তার মানে এই 37-এর 4 গুণা হইতেছে, 4 গুণা করে দেখুন 150 পাবেন। তাহলে 4বার যেতেছে। এটা 37.5 দিনে তারা করে টোটাল কাজটা। তাহলে একদিনে কয়টা কাজ করে? 4টা কাজ করে। ক্লিয়ার? এবার হচ্ছে পরেরটা। পরে কে? আর এবং পি। আর আর পি যখন তারা একসাথে কাজ করে কতদিন লাগে টোটাল কাজ করতে? 150 দিন। তো তারা 150 দিনের মধ্যে আমার কাজ 150টা কাজ করে। তাহলে একদিনে কয়টা কাজ করে? একটা কাজ করে। কারণ যতটা কাজ তাকে অতদিন লাগে করতে, তো একদিনে একটা কাজ করে। এবার আমার জিজ্ঞাসা, যদি একসাথে কাজ করার সময় তিনটি একই কাজ করতে কতদিন সময় লাগবে যদি তিনজন একই সাথে কাম করে? ওকে, ঠিক কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ওয়েল ওয়ার্কিং টুগেদার, তাহলে কতদিন লাগবে সেটা জিজ্ঞাসা করছে। এই যে তিনজনে, তো আমি যদি এখানে তিনজনে একদিনে কতটা কাজ করে সেটা বাইর করে নিই। এবার আমি এগুলো যদি সব যোগ করি, যোগ করলে টোটাল কত পাইতেছি? 5 আর 9 আর একে কত? 10, টোটাল 10। তার মানে তারা তিনজন মিলে কত? 10টা কাম করে। কিন্তু কষ্ট হচ্ছে আমি যখন এগুলা যোগ করছি এগুলা ডবল ডবল আই পড়ছে। পি এখানেও আছে, এখানেও আছে, কিউ এখানেও আছে, এখানেও আছে, আর এখানেও আছে, দুইবার যোগ করে লইছি। তাহলে আমি 2 দিয়ে এটার ভাগ করে দেবো কত? 5। তার মানে তারা তিনজন, এই যে পি প্লাস কিউ প্লাস আর, তিনজন একদিনে কতটা কাম করে? 5টা কাম করে। সিম্পল। ওকে, তিনজন একদিনে 5টা কাম করে। তো তিনজন যদি একদিনে 5টা কাম করে তাহলে টোটাল আমার 150টা কাজ আছে, সেটা করতে কতদিন লাগবে? তো 150-রে আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত? 3 5 আর 15, 30 দিন। তাহলে তিনজন যখন একসাথে কাম করব তখন তাদের কতদিন লাগবে? 30 দিন লাগবে কাজটা শেষ করতে। ওকে, এইভাবে যদি করুন টাইম মানে কাজটারে সংখ্যা নিয়ে তো কখনো মিস্টেক হবে না, যে কোনো টাইম অ্যান্ড ওয়ার্কের আপনি ম্যাথ পেয়ে যাবেন। এটা একটু লম্বা কোশ্চেন দিছে। টাইম অ্যান্ড ওয়ার্কের যদি ভিডিও দেখতে চান পুরা ইজি প্রসেসে আমি করাইছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, বুঝে যাবেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। 35 জন কর্মচারীর গড় আয় দেওয়া আছে। আয় কত? কে। এখানে এই কে না কে, এই যে দি এভারেজ ইনকাম অফ 35 এমপ্লয়িজ কে। 35 জন এমপ্লয় আছে, তাদের প্রত্যেকজনের এভারেজ। এভারেজ কথার অর্থ কি? প্রত্যেকজনের স্যালারি কে। তাহলে একজনের যদি মানে প্রত্যেক কথার অর্থ একজন, তো একজনের কথার অর্থ যদি স্যালারি কে হয় তাহলে 35 জনের কত? 35 ইন্টু কে। সিম্পল কথা, একজনের স্যালারি যদি 100 টাকা হয় দুইজনের কত? 2 ইন্টু 100। তো এখানে 35 জনের কত? 35 ইন্টু কে, মানে টোটাল স্যালারি 35 জনের। কিন্তু এখানে বললো যদি ম্যানেজারের আয় অন্তর্ভুক্ত করা হয়, তাদের সাথে যদি ম্যানেজারের স্যালারিও যোগ করা হয়, ম্যানেজারের স্যালারিও যোগ করা হয়, সাপোজ ধরি ম্যানেজারের স্যালারি কত? এক্স, কারণ ও দেওয়া আছে ম্যানেজারের আয় কত? 54,000, তাহলে এটা এক্স ধরবো না, কত? 54,000। ওকে, মানে তাদের স্যালারির সাথে যদি ম্যানেজারের স্যালারিটা যোগ করা হয় তাহলে এবার গড়টা কত হয়? 19,000। তো এবার গড়টা কিভাবে বার করুন? নর্মালি গড় বার করার রুল কি? আমি যতজন, সাপোজ 10 জনে একটা কাম করছে মানে 1,000 টাকা, তো আমি গড় বার করলে 10 দিয়ে ভাগ করুন, মানে টোটাল টাকারে যতজনের মধ্যে ভাগ করুন, এভারেজ বার করুন, গড় বার করুন, অত দিয়ে ভাগ। তো এখানে আগে তো 35 জন ছিল, এবার ম্যানেজার একজন, টোটাল এবার কত হয়ে গেছে? 36 জন দিয়ে ভাগ। কারণ টোটাল টাকা তো এটা, এই যে 35 ইন্টু কে টোটাল এমপ্লয়েড টাকা, আর এখানে ম্যানেজার টাকা, দুইটা যোগ করার পর এবার আমার যখন এভারেজ বার করতে লাগবো কি করুন? টোটাল কতজনের মধ্যে? 36 জনের মধ্যে এবার 35 আর ম্যানেজার নিয়ে 36, 36 দিয়ে ভাগ, ইকুয়াল টু এবার যে এভারেজ সেটা কত? 19,000 টাকা। ক্লিয়ার? জিজ্ঞাসা করলে তাহলে কে এর মান কত এখানে, তো আমি কে এর মান বের করতে এখানে 35K প্লাস 54,000,
এই 35টা এখানে নিচে আছে, তো এদিকে যাইলে কি উপরে পূরণ। তো আমি যদি সরি 36টা উপরে পূরণ করলে 19-এর সাথে 6 নং কত 54, 3 নং 27, 27 আর 5-এ কত 32 ইন্টু 6 কে 6, 3 কে 3, এখানে 4 8 6, তার মানে 684 আর কত 3টা 0। আমার লাগে এখানে কে লাগে, তো 35 কে রাখি, এই প্লাস যেটা আছে সেদিকে এদিকে গেলে কি হবে মাইনাস হবে। 684 3টা 0 মাইনাস কত 54 0 0 0। ওকে, তো এটা থেকে যদি আমি 54 মাইনাস করি তাহলে আমার কত হবে 630 হবে, আর 3টা 0 630 ইকুয়াল টু এই যে 35কে। আমার কে লাগে, তাহলে এই 35টা এইদিকে আসে কই হয়ে যাব নিচে হয়ে যাব। তাহলে 5 দিয়ে এটার আমি কাটলে 5 7 35, আর এখানে 5 দিয়া যাব কি, বা 7 দিয়ে যদি কাটি আমি, এই যে কারণ উপরেরটা 7 দিয়ে যাব, তো 5 7 এটা কত 35, 7 দিয়ে এটা 7 9 63, আর কত 4টা 0। ওকে, এবার 5 দিয়ে এটারে 5 একে 5, 4 থেকে 40, 5 8 40 আর 3টা 0। তাহলে যে কে ভ্যালু সেটা কত 18,000, অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, সেম আগের মতো কোশ্চেন। 22 জন শিক্ষকের গড় বয়স দেওয়া আছে কত 64 বছর করে, মানে প্রত্যেকের 64। তাহলে প্রত্যেকের 64 হলে টোটাল বছর কত হবো, মানে একজনের 64 করে 22 জনের 22 ইন্টু 64। এবার বললো সেই দলে একজন নতুন শিক্ষককে যুক্ত করা হয়, তাদের দলে একজন নতুন শিক্ষক, শিক্ষকের বয়স দেওয়া নাই, নতুন শিক্ষকের বয়স বের করতে দিছে। তো আমি ধরি নতুন শিক্ষকের বয়স কত এক্স, তাহলে টোটাল বয়স এবার কি হবে, আরো এক্স যোগ যোগ হয়ে যাব তাদের সাথে। এখানে 22 জনের কত 22 ইন্টু 64 তাদের টোটাল বয়স। এবার যখন একটা নতুন শিক্ষক যোগ করা হয় তার বয়সের যোগ ডিভাইড বাই, যদি আমি গড় বাইর করি এবার, তাহলে ডিভাইড বাই কত হবে 23, কারণ তারা 22 জন ছিল, তার সাথে আরেকজন নতুন শিক্ষক আছে 23 জন। এবার যে গড়টা হবো মানে অ্যাভারেজটা হবো সেটা আগের থেকে 1 বছর বেড়ে যাবে। ওকে, নতুন শিক্ষককে যুক্ত করার পর গড় 1 বছর বেড়েছে, তাহলে আগে গড় ছিল কত 64, এবার নতুন গড় কত হয়ে যাবে 65, 1 বছর বেশি। আমার এখান থেকে এক্স লাগে, জিজ্ঞাসা করছে নতুন শিক্ষকের বয়স কত, তো ক্যালকুলেশন করুন হয়ে যাবে। এই দুটা পূরণ করলে 64 এর সাথে এই যে 64 আর 22, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এটাও সেম 8 2 1, এখানে 8 10 3 4 কত 14, 1408 প্লাস এক্স। এই সংখ্যা এখানে নিচে আছে, এদিকে গেলে উপরে পূরণ, মানে 65 এর সাথে 23 পূরণ হয়ে যাবে 23, 3 5 15, 3 6 18 19, এখানে 5 দুগুণে 10, 6 দুগুণে 12 কত 13, তাহলে 5941, 1495। ওকে, আমার এখান থেকে এক্স লাগে, তো যেটা লাগে সেটা রাখুন, এটা বাকিটা এদিকে নিয়ে যান। এদিকে নিয়ে গেলে 1595, এই সংখ্যাটা এদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে প্লাস আছে 1408। আমি যদি এখানে মাইনাস করি 15 থেকে 8 গেলে কত 7, এখানে 8 থেকে 0 গেলে 8। ওকে, আর এখানে 4 থেকে 4 গেলে 0, 87। তাহলে এখানে যে নতুন শিক্ষক আছে তার বয়স কত 87 বছর, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি সিম্পল ইন্টারেস্ট রিসিভড অন এ সাম ফর 20 ইয়ার্স ইজ 2/5 অফ দ্য সাম। এই কথাটার মানে কি, 20 বছরের জন্য একটা রাশির উপর প্রাপ্ত সরল সুদ যোগফলের কত 2/5, যোগফল মানে অরিজিনাল যে টাকা আছে তার 5/2 হয়ে যায় কত সরল সুদটা। মানে এর কথা মানে যদি আমার অরিজিনাল 5 হয়, মানে প্রিন্সিপালটা কত আমার 5 হয়, তাহলে 20 বছরের সুদটা হবে কত 2। ক্লিয়ার কথা। এই ধরনের যখন এত ভাগের এত হয়ে যায় আমার এত বছরে, মানে আমার যেই টাকা আছে ওই টাকার 5/2, 5/3 বা 10/3 এরকম হয়ে যায়, তো নিচে যেটা থাকে ওইটা হচ্ছে আমার মূলধন ধরে নিতে পারেন, আর উপরেরটা কত ইন্টারেস্ট। তাহলে এখানে ইন্টারেস্টটা কত 2 আর মূলধন কত 5, আর সময় কত 20 বছরের জন্য। তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে আমার কত পার্সেন্ট সুদে লাগাইছে সেটা বাইর করতে দিছে, আর বাইর করতে দিছে। তো যখনই আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করি এই যে এসআই, তো ফর্মুলাটা কি মূলধন ইনটু টাইম ইনটু রেট অফ ইন্টারেস্ট ডিভাইড বাই কত 100, এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, সরল সুদের ফর্মুলা। তো এই কোশ্চেনটাতে সিম্পল ইন্টারেস্ট কত 2 উপরেরটা ইকুয়াল টু মূলধন কত 5 ইন্টু টাইম কত 20 বছর ইন্টু আরটা লাগে নাই 100, 20 দিয়ে এটারে 5 20 100,
আর 5 কাটলে কত 1। তো বাকি এই সাইডে কি থাকে শুধু আর আর ইকুয়াল টু কত 2%। আর ইকুয়াল টু 2%, তার মানে 2% সুদে যদি আমি 20 বছরের জন্য লাগাই তাহলে আমার যে সুদ পাবো সেটা 5/2 অরিজিনাল টাকার। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। এই যে 512 এর 64% প্লাস 215 এর 46%-এর মান কত? প্রথম 512 এর 64%, 512 তার 64% যদি আমি পার্সেন্ট বাইর করি 64/100, এটার সাথে প্লাস 215 এর 46%, 46%। ওকে, তো এখানে আমি নর্মাল কাটাকাটি করতে পারি। এখানে 5 দিয়ে করতে পারি, 4×5 = 20 আর 3×5 = 15। এখানে 5 দিয়ে 5×20 = 100। ওকে, বা ডাইরেক্ট পূরণ করে আমি ভাগ করি। এই ধরনের যদি নিচে পয়েন্টে থাকে কাটাকাটির থেকে, যেহেতু কাটাকাটি পুরা যাবে না, তো আমি ডাইরেক্ট কি করবেন, ডাইরেক্ট সলভ করতে পারেন। উপরেরটা ডাইরেক্ট পূরণ করুন। এই যে 512 তার সাথে 64 পূরণ করলে এখানে 4 দুগুণে 8, 4 একে 4, 4×5 = 20 ইন্টু 6 দুগুণে 12, 6 একে 6 7, 5 6 30। তাহলে যোগ করলে 8 6 7 2 3। তাহলে এখানে হবে কত 32768। কিন্তু এবার দেখুন নিচে 100 আছে, 100 ল কয়টা শূন্য, দুইটা, তো ভাগ করলে 0.2। যখনই নিচে একের সাথে যতটা শূন্য থাকবো ভাগ করার পর অত ঘর আগে দশমিক আয় করব। ওকে, প্লাস এবারে এটারে যদি আমি বাইর করি সেম উপরে পূরণ করি, 215 তার সাথে কত 46, এখানে 5 6 30, 6 কে 6 কত 9, 6 দুগুণে 12, এখানে 4×5 = 20, 2 আছে, 4 একে 4 কত 6, 4 দুগুণে 8। ওকে, তো এখানে 0 9 8 9। কিন্তু আমি যদি ভাগ করি এখানে সেম 9 8, তা 9 0, এখানেও দুইটা শূন্য আছে, তো ভাগ করলে আমার কত এখানে আয় করব। এবার এই দুটা কি যোগ, তো যোগে নর্মালি কি হয় পয়েন্টের জায়গায় পয়েন্টে হয়, এই যে এখানে বাকি 9 0 আর এখানে 9 8। ওকে, আমি যোগ করলে এখানে 8 9টা কত 15, পয়েন্টের জায়গায় পয়েন্ট, এখানে 8 8 8 16, 1 আছে 10 12 আর এখানে কত 4। তাহলে যে আনসার আমার কত 426.58। অপশন নাম্বার এ 426.58। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। একটি মিশ্রণে দুধ ও জলের মিশ্রণ দেওয়া আছে কত 2:3 অনুপাতে। কোন একটা মিশ্রণ আছে যার দুধ আর জলের অনুপাত দেওয়া আছে। তো আমি ধরে নিই মিশ্রণটাতে কত 2x কি আছে, মিল্ক আছে, এই যে মিল্ক যেটা আছে 2x আছে, আর ওয়াটার আছে কত 3x। যখনই অনুপাতে দেওয়া থাকবো তখন আপনি x নিয়ে ধরে নিতে পারেন ওজন হিসাবে। তাহলে দুই ওজনে কারণ x x ক্যান্সেল, সেম 2:3 অনুপাতে থাকবে। তো আমি ধরে নিলাম 2x আমার মিল্ক আছে আর ওয়াটার আছে 3x। এবার বললো মিশ্রণে কিছু দুধ যোগ করা হয় যার কারণে দুধ ও জলের অনুপাত কত 10:3 হয়ে যায়। তাহলে প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসাবে কত দুধ যোগ করা হয়েছে সেটা বের করতে দিছে। মানে প্রথমের মিশ্রণের হিসাবে কতটুকু দুধ যোগ করা হয়েছে। তো প্রথমে আমার দেখুন দুধ 2x আছে, তার সাথে মিল্ক আরো যোগ করা হয়েছে, আমি লিখি m, আর নিচে 3x আছে, জল সেমই আছে, শুধু যোগ করা হয়েছে কি দুধ, ইকুয়াল টু এবার যে অনুপাতটা হয়েছে সেটা কত 10/3। এর জন্য আমি অনুপাতে লিখছি। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি উপর নিচে পুরো নেব, 3 দিয়ে এটা কত 3 দুগুণে 6x প্লাস 3m ইকুয়াল টু 10, আর এটা পূরণ করলে 3 10 30x। আমার m লাগে এখান থেকে, মানে m যেটা কতটুকু দুধ যোগ করা হয়েছে সেটা লাগে। তো সেটা লাগলে সেটা একদিকে রাখি, 3m ইকুয়াল টু 30x, এই 6xটা এদিকে গেলে -6x, -6x। ওকে, তারপরে m ইকুয়াল টু 30-এর মানে 30টা x এর থেকে 6টা x এ গেলে কত 24টা x, 24x, আর এই 3টা এদিকে গেলে কত নিচে, এখানে 3 8 কত 24। তার মানে m ইকুয়াল টু আমার যে দুধ সেটা কত 8x। ক্লিয়ার? এবার জিজ্ঞাসা করছে এখানে প্রাথমিক মিশ্রণের হিসাবে কত শতাংশ দুধ যোগ করা হয়েছে। তো যখন শতাংশ বার করবেন কার হিসাবে, প্রথম যে মিক্সারের হিসাবে, তো প্রথম মিক্সারের টোটাল অনুপাত কত, মানে টোটাল মিশ্রণটা কত 5x, কারণ 2x দুধ আর 3x জল মিলায় কত 5x। এই 5x এখানে আছে নিচে, ওটার হিসাবে আমার কত বাড়ছে মিল্ক যোগ করা হয়েছে 8x যোগ করা হয়েছে। ওকে, এই যে মিল্ক যেটা যোগ করা হয়েছে সেটা হচ্ছে x। যখনই আমার পার্সেন্ট বাইর করতে লাগে তো যেটা উপরে
যেটার পার্সেন্ট বাইর করুন সেটা উপরে, আর কার হিসেবে বাইর করুন ওটা নিচে। এখানে প্রথমের মিশ্রণের হিসাবে, আর প্রথম মিশ্রণ টোটাল কত 5x, 5x নিচে উপরে। ওকে, পার্সেন্ট বাইর করলে লগে কি 100 পূরণ। তো এখানে এক্স এক্স ক্যান্সেল, 5 দিয়ে এটারে যদি আমি 5 দিয়ে এটারে ক্যান্সেল করলে 5 দুগুণে 10, 5 20 100, এটাটা পূরণ করলে কত 8 দুগুণে 16, 160% কি করা হয়েছে, 2 যোগ করা হয়েছে, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, অরবিন্দ একটি কাজ কত 20 দিনে করতে পারে আর রাখি 22 দিনে করে। যদি তারা একসাথে 5 দিন কাজটা করে তাহলে যে কাজটি অবশিষ্ট থাকে তার ভগ্নাংশ কত, মানে কতটুকু কাজ বাঁচবে সেটা জিজ্ঞাসা করছে যদি 5 দিন তারা একসাথে কাজ করে। তো মাত্র বললাম টাইম অ্যান্ড ওয়ার্ক থাকলে কি করবেন, কাজ যেটা আছে সেটারে এমন একটা নাম্বার নেবেন যাতে এই কন্ডিশনগুলো দিয়ে ভাগ যায়। তো এখানে দুইজনের কন্ডিশন, একটা রাখি অরবিন্দ আর একটা রাখি। অরবিন্দ কত 20 দিনে করে, এটা 22 দিনে করে। তো কোন সংখ্যা এই দুটোটা দিয়ে ভাগ যাব, তাদের এলসিএম বাইর করে নেন। এই যে 20 আর 22-এর দুটোটা 2 দিয়ে যাব, 10 আর 11 দুগুণে 22, আর তো যাব না কোনোটা দিয়া। তো তাহলে সব পূরণ, এখানে পূরণ করলে 11 দুগুণে 22 আর 22 একে 22 মানে 220। তো আমি ধরি টোটাল 220টা কাজ আছে আমার কাছে। ওকে, এটার মধ্যে অরবিন্দ এই 220টা কাজ করতে কতদিন লাগায়, 20 দিন লাগায়। তাহলে একদিনে কতটা কাজ করে, ও 20 দিন লাগায় এই 220টা কাজ করতে, তাহলে ও একদিনে কতটা কাজ করবে, এই যে 220 এর 20 দিয়া ভাগ দেন, 0 0 11 দুগুণে কত 22। তাহলে ও একদিনে অরবিন্দে 11টা কাজ করে। এরপরে কি আছে, রাখি আছে। রাখি এই কাজটা করতে কতদিন লাগায়, 22 দিন লাগায়। তাহলে ও একদিনে কতটা কাজ করবে, এটারে 22 দিয়া ভাগ দেন, 2 2 0 22 দিয়া, তো 22 একে 22 মানে ও 10টা কাজ করে একদিন। ক্লিয়ার? তার মানে অরবিন্দ একদিনে কত 11টা কাজ করে আর রাখি একদিনে কত 10টা কাজ করে। দুইজন মিলাইয়া একদিনে কত 21টা কাজ করে। ওকে, এবার কইছে 5 দিন তারা একসাথে কাজ করছে দুইজনে। তো একদিনে যদি 21টা কাজ করে, দুইজন 5 দিনে কতটা কাজ করবো, 5 ইন্টু 21 মানে 5 একে 5 আর 5 দুগুণে 10, 105টা করবো। তাহলে তারা দুজনে মিলে 5 দিনে কত 105টা কাজ করে, কিন্তু টোটাল আমার কাজ কত 220টা। তো 220 থেকে যদি 105 বিয়োগ করি তাহলে এখানে 5, এখানে 1 1 115টা কাজ আরো থাকে আমার কাছে, তাদের কাছে। তো এটা ভগ্নাংশ বাইর করতে দিছে, কতটা কাজ অবশিষ্ট থাকে তার ভগ্নাংশ, মানে অরিজিনাল কাজের সাথে। তো আমার ভগ্নাংশ যখনই বাইর করুন, যেটা আছে সেটা উপরে, আর কতটা কাজ টোটাল ছিল সেটা নিচে। ওকে, তো 5 দিয়ে এটারে 5 দুগুণে 10, 3 5 15, 5 দিয়ে এটারে 4 5 20, 4 5 20 44 মানে কত 23/44 এতটা কাজ থাকে। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন লোক 1 টাকায় 35টি কলম কিনেছে, তাকে 40% মুনাফা মানে প্রফিট অর্জন করতে তাকে 1 টাকায় কতটি কলম বিক্রি করতে হবে সেটা জিজ্ঞাসা করছে। ও 35 টাকা, সরি 35টা কলম কিনছে 1 টাকা দিয়া। এবার তাকে 1 টাকায় কতটা কলম বিক্রি করা উচিত যাতে তার প্রফিট যেটা সেটা 40% হয়। ওকে, তো 1 টাকায় মানে 35টা কলমের দাম 1 টাকা, তো একটা কলমের দাম কত, 1/35। সাপোজ একটা কলমে যেমন 20 টাকার আমি 5টা জিনিস কিনছি, তো একটা জিনিসের দাম কত 5 দিয়ে ভাগ। তো সেম 1 টাকায় 35টা কলম কিনছি, তো একটা কলমের দাম কত 1/35। তো এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। ওকে, কত 1/35। এবার আমার 40% মুনাফা করতে হলে কলম বিক্রি করতে কততে লাগবো, 140%। এই যে 140% আমার বিক্রি করতে লাগবো। তো অরিজিনাল দাম কত একটা কলমের দাম 1/35, তার 140% আমার বিক্রি করতে লাগবো যদি আমার 40% লাভ লাগে। ওকে, তো এটা কত, ওই যে 1/135 ইন্টু 140% মানে 140/100, একটা শূন্য ক্যান্সেল। আর এটা দিয়ে যদি 10 দিয়ে আমি 14 এ ভাগ করি তো কত 1.4, কারণ এটার ক্ষেত্রে আমি ভুলে যাই, বাকি শুধু 14 দেখি, 14 একে 14, এটারে 10 দিয়ে ভাগ করলে কত 1.4। তাহলে উপরে হচ্ছে আমার 1.4 আর নিচে কত 35। এত টাকা আমার একটা কলমের দাম, বিক্রয় মূল্য কত করতে লাগবো 1.4/35 টাকা। ওকে, তো একটা কলমের দাম যদি এত টাকা হয়, 1 টাকায় আমি কতটা কলম পাবো, কোনো একটা সাপোজ সিম্পল কথা, আমার 100 টাকা আছে, আমি একটা কলমের দাম 5 টাকা, তো 100 টাকায় কতটা কলম পাবো, একটা কলমের যে দাম সেটা দিয়ে ভাগ, মানে 5 দিয়ে ভাগ, 5 20 100। তো এখানে একটা কলমের বিক্রয় মূল্য কত আমার 1.4 ডিভাইড বাই কত 35 টাকা। তাহলে 1 টাকায় কতটা কলম পাবো, একের এটা দিয়ে ভাগ,
1.4/35 দিয়ে ভাগ। তো যখনই নিচে এভাবে ভগ্নাংশতে থাকবো তখন এটা কি হবে, উল্টায় যাব, নিচেরটা উপরে, যে 35 উপরে 1.4, আর এখানে তো 1 কিছু নেই। এই পয়েন্ট উঠানোর জন্য আমার উপরে কি একটা, যদি আমরা নিচে পয়েন্ট উঠাই তাহলে উপরে 0, আর উপরের পয়েন্ট উঠাই তাহলে নিচে 0 বসাবো। তো এখানে যেহেতু নিচে পয়েন্ট আছে তো উপরে 0, পয়েন্টটা উঠে যাবে। 7 দিয়ে এটারে 7 দুগুণে 14, এটা 5 7 35, আর একটা 0 50, 2 দিয়ে এটারে কাটলে কত 25। তাহলে আমি 1 টাকাতে কতটা কলম বিক্রি করতে পারবো, 25টা। যদি বিক্রি করি তাহলে আমার 40% লাভ হবে। অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি পরিবারের আয়ের অনুপাত আর সাথে আয় আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে কত, 19:13। এটা হচ্ছে আয় মানে ইনকাম কত 19, আর তার খরচা এক্সপেন্ডিচার সেটা কত 13। ওকে, খরচা কত, অনুপাত দেওয়া আছে 13তে। যদি পরিবারের খরচ দেওয়া আছে 29,510 টাকা, তাহলে পরিবারের সঞ্চয় বাইর করতে দিছে। তো খরচের যে অনুপাত এক্সপেন্ডিচার সেটা কত দেওয়া আছে 13, আবার খরচে দেওয়া আছে 29,000, তার মানে কি 13 অনুপাত বরাবর কত 29,510 টাকা। ওকে, এবার বললো, জিজ্ঞাসা করলো সঞ্চয় কত। তো সঞ্চয় কত, কারণ তার ইনকাম হচ্ছে 19 আর 13 হচ্ছে খরচা, তাহলে এখানের মধ্যে ডিফারেন্স কত 6, তাহলে 6টা কি তার সঞ্চয়, কারণ 13 তো খরচা করে আলো 19-এর মধ্যে। ওকে, তো আমার 13 অনুপাত বরাবর যদি এত হয়, 6 অনুপাত বাইর করতে লাগে তবে সঞ্চয় পেয়ে যাবো। তো যদি একটা অনুপাত যেরকম পার্সেন্ট বাইর করি সেম দেওয়া থাকে, অন্যটা বাইর করতে পারবেন, যেটা আছে সেটা নিচে, যেটা লাগে 6 লাগে সেটা উপরে, আর যেটা আছে এটার মান ভ্যালু 29510। 13 দিয়ে আমি এটারে কাটতে পারি, 13 দুগুণে কত 26, 3 থাকে 35, আবার 2 বার যাবো, 13 দুগুণে 26, কত 9 থাকে 91, 7 13 91, তো 2270। কিন্তু তার সাথে কি আছে, এই 6 আছে, পূরণ হবো। তো 6 যদি পূরণ করি, এখানে 0, 6 7 42, 6 দুগুণে 12 16, 6 দুগুণে 12 13। তার মানে তার যে জমা সঞ্চয় সেটা কত 13,620 টাকা। অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একটি 600 মিটার দৈর্ঘ্যের ট্রেন 20 সেকেন্ডের বিপরীত দিকে হাঁটা একজন মানুষকেও অতিক্রম করে। যদি একটি ট্রেনের গতি মানে ট্রেনটির গতি মানুষের গতির 5 গুণ হয় তবে ট্রেনটির গতি কত জিজ্ঞাসা করছে। কোন একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য কত 600 মিটার। ওকে, আর এখানে একটা মানুষ আছে, এই মানুষটা সেম তার অপোজিট দিকে, এই ট্রেনটা এদিকে যাচ্ছে আর এই মানুষটা অপোজিট দিকে যাচ্ছে। এই মানুষটাকে পার করতে ট্রেনটার সময় লাগে কত 20 সেকেন্ড। ওকে, এবার কত হচ্ছে, একটা লোকের যখন একটা ট্রেন পার করব কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে লাগবো। প্রথম ট্রেনটার এই মাথাটা লোকটার এখানে ক্রস করব, এরপরে ট্রেনটার পিছু ভাগটা লোকটারে ক্রস করলে তখন ট্রেনটা ক্রস হয়ে যাব, মানে পুরা সম্পূর্ণ ট্রেনের দৈর্ঘ্য লোকটারে ক্রস করতে লাগবো। তার মানে এখানে যে ডিস্টেন্সটা কন্ডিশনের, সে ডিস্টেন্সটা কত 600 মিটার। ওকে, আর সময় ক্রস করতে সময় কত লাগছে 20 সেকেন্ড লাগছে। এবার বললো যে ট্রেনটা আছে, ট্রেনটার গতি মানুষের গতির 5 গুণ। আমি ধরি মানুষের যে গতি আছে ভেলোসিটি সেটা এক্স মিটার পার সেকেন্ড। ওকে, আর তাহলে মিটার পার কেন সেকেন্ড নিছি, এটা মিটারে দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে, যার জন্য ভেলোসিটি আমি মিটার পার সেকেন্ডে নিছি। তাহলে ট্রেনের গতিটা কত, তার 5 গুণ মানুষের, মানে 5x মিটার পার সেকেন্ড। ওকে, কিন্তু এবার কথা হচ্ছে যখনই দুইটা জিনিস অপোজিট ডাইরেকশনে হবো আপনারা নর্মালি দেখবেন তখন কি হয়, স্পিডটা বাইরে যায়, আর যখন সেম ডাইরেকশনে তখন স্পিড কমে যায়। তো এখানে কারণ এটা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তো দুটো অপোজিট ডাইরেকশন স্পিডটা কি হবো বাইরে যাবো, মানে যোগ হয়ে যাব। তো টোটাল স্পিডটা কত এক্স প্লাস 5x, মানে টোটাল 6x হয়ে যাবে, 6x মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে যে ভ্যালোসিটিটা সেটা হচ্ছে আমার 6x মিটার পার সেকেন্ড, কারণ অপোজিট ডাইরেকশনে আছে তার জন্য। তো একটা ফর্মুলা আছে ভ্যালোসিটির, ভি ইকুয়াল টু কত ডিভাই টি। তো এখানে আমার ভি কত 6x, আর ডি কত 600, আর টি কত এখানে 20 সেকেন্ড। আমি 6 দিয়ে এটারে কাটতে পারি, কত 6 কে 600, আর এখানে 20 দিয়ে 5 20 100, তাহলে x ইকুয়াল টু কত পেলাম 5। ওকে, কিন্তু আমার ট্রেনের যে তবে জিজ্ঞাসা করছে তবে ট্রেনের গতি কত, তো ট্রেনের গতি কত ধরলাম 5x, তাহলে ট্রেনের গতিটা কত হবে 5 ইন্টু x এর মান কত 5, মানে 5 5 25 মিটার পার সেকেন্ড। কিন্তু অ্যান্সার তো নাই, কারণ অ্যান্সারে যে এটা আছে সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে। তো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে বানাইতে গেলে সিম্পল, যখন আমরা উল্টাটা কিলোমিটার থেকে মিটারে বানাবো তখন কি করবেন 5/18 পূরণ করবেন, মানে বড় থেকে ছোট। আর যখন উল্টা ছোট থেকে বড় যাবো, এটার থেকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে আসবো, তখন কি করুন উল্টাটা পূরণ করুন 18/5। তাহলে এখানে 5 দিয়া 5 5 25, আর এটার সাথে পূরণ
5 আটা কত 40, 4 আছে 5 একে 5 কত 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে যে ট্রেনের স্পিড আছে সেটা কত 90 কিলোমিটার পার আওয়ার, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করুন যার ভিত্তি মানে ভূমিটা তার উচ্চতার কত 5/7। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এটা উচ্চতা হয় এই যে এইচ, আর এটা ভূমি। এখানে দেওয়া আছে কি ভূমি যেটা আছে তার উচ্চতার 5/7, 5/7 কার উচ্চতা। আর কি তার কালি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 18.207 বর্গ সেন্টিমিটার, তাহলে উচ্চতাটা বাইর করতে দিচ্ছে। তো আমরা জানি কি একটা ত্রিভুজের কালির ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু কত উচ্চতা ইকুয়াল টু কালিটা দেওয়া আছে 18.207। ওকে, তো এখানে হাফ ইন্টু ভূমি যদি বসাই, এই যে ভূমির জায়গায় কি বসাতে পারি, এটা বসাইতে পারি 5/7, 5/7 h ইন্টু h ইকুয়াল টু 18.207। ওকে, এখানে তো কোনো কাটাকাটি যাব না, তাহলে যদি কাটাকাটি না যায় এদিকে যেটা নিচে আছে এদিকে গেলে উপরে, আর উপরেরটা নিচে। এখানে এস এস কি এস স্কোয়ার ইকুয়াল টু এই 7, এটা সেম লিখি 18.207 ইন্টু এই 7 দুগুণে কত 14, আর 5টা কত নিচে। ওকে, তো আমি যদি এটার ভাগ করি 18.207 ইন্টু এটার ভাগ করলে কত 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 আর 40, 5 আটা 40, 2 পয়েন্ট কত 8। এবার এটার সাথে এটা পূরণ, তো পূরণ করি 18.207 পয়েন্ট, আর এখানে 2.8 আমার পূরণ করতে লাগে। 7 আটা 56, 5 8 দুগুণে 16, 1 আছে 8 আটা 64, 65, 6 আছে 8 একে 8 কত 14 ইন্টু এখানে 7 দুগুণে 14, 1 আছে 1, 2 দুগুণে কত 4, 8 দুগুণে 16, 1 আছে 2 একে 2 3। ওকে, তাহলে 6 9 7, এখানে 9, আর এখানে কত 10, এখানে 4 5 50 টোটাল। এবার যখনই পূরণ দশমিকের পূরণ করবেন তখন কি করবেন, এই যে পূরণের পরে এখানে উপরেরটাতে মানে দোনোটাতে কয় ঘর পর দশমিক আছে টোটাল এখানে বসাবেন। এখানে উপরে 3 ঘর আর এখানে 1 ঘর, টোটাল 4 ঘর, তো 3 4 এখানে আমার দশমিক। তাহলে এই যে পূরণটা সেটা কত আমার 50.9796। এবার 50টা কত লগভগ, কারণ এখানে আমার এদিকে এস স্কোয়ার আছে, স্কোয়ার উঠাইলে কি হবো, যদি আমি এস এর স্কোয়ার উঠাই তো এদিকে রুট পুরো এটা হবো 50 পয়েন্ট যেটা আছে 9796। ওকে, আবার স্কোয়ার থেকে বাইর করলে কি হয়, দুইটার থেকে একটা পারে। আর এটা কতর কাছে 7 7 49, 49 কাছে না 50টা, মানে 7 সামথিং হবো আমার অ্যান্সার। কারণ 7 লগে একটাই অপশন আছে, তো অপশন নাম্বার এ কারেক্ট 7.147 অ্যাপ্রক্স, মানে পুরাপুরি কমপ্লিট না, অ্যাপ্রক্স 7.147। তো এটা বাইর করার দরকারই নাই, অপশন থেকে বলে দিতে পারবেন। ওকে, কারণ 8 তো হবো না, 8 আটা 64, আর 64 তো আমার ভ্যালু না 50-র কাছে। ওকে, বাকি কোনোটাই হবো না। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, এর মান বাইর করতে দিছে। তো প্রথমে এটা স্কোয়ার, স্কোয়ার করলে নর্মালি আমরা জানি কি 5 5 25, কিন্তু স্কোয়ার মানেটা কি দুইবার পূরণ, এই যে 0.5 ইন্টু 0.5। তো টোটাল পূরণ করার পর এখানে কয় ঘর পর 1 ঘর, এখানে 1 ঘর, টোটাল 2 ঘর পর দশমিক, মানে এখানে 2 ঘর পর দশমিক হবে। এটাই পূরণের রুল। ওকে, প্লাস এটারও স্কোয়ার করলে সেম 5 5 25, কিন্তু এখানে টোটাল আমি পূরণ করলে এই যে দুইবার এটার লিখুন 0.05। তো টোটাল কয় ঘর, এখানে 2 ঘর 2 ঘর 4 ঘর দশমিক, তো টোটাল আমার 4 ঘর, তো আরো দুইটা শূন্য দিয়া তার আগে দশমিক। ওকে, এবার এই দুইটা যোগ করলে কিভাবে যোগ করুন, এই যে পয়েন্ট যেখানে আছে সেখানে বসামু, পয়েন্টেরটা এদিকে আর আগে কি 0, এটার সাথে যোগ করলে এখানে কিছু নাই মানে নিচে 0, এখানে 5 2 আর এখানে 5 2.0, তার মানে 0.2525, এই যে অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, অন সেলিং এ বুক at 16/25 অফ দ্য মার্কেট প্রাইস। এটার মানে কি, আমি কোনো একটা জিনিস সেলিং প্রাইস বিক্রি করি, সেলিং প্রাইস যেটা সেটা মার্কেট প্রাইসের কত 25/16। ওকে, এই যে এখানে দেওয়া আছে বাজার দরে 25/16 টাকায় যদি আমি কোনো জিনিস বিক্রি করি তাহলে লোকসান হয়, এখানে ডেফিনেটলি লোকসান হবো, কারণ যে সেলিং প্রাইস হইতেছে এখানে কম হইতেছে, 25/16 বিক্রি করতেছি কার মার্কেট প্রাইসে। তাহলে এখানে কইছে বইয়ের বাজার দর ও বিক্রয় মূল্যের অনুপাত বের করতে দিছে। বাজার দর মানে মার্কেট প্রাইস, যে মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত। তো আমি যদি মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত বের করি, তো যেটা আগে করবো এটা উপরে থাকতে লাগবো, তাহলে এই সেলিং প্রাইসটা এদিকে নিয়ে যায়। অতএব এই সংখ্যাগুলো এই 25টা এদিকে এলে 25 উপরে আর 16 কত নিচে, আর এইদিকে যে মার্কেট প্রাইস উপরে, এই সেলিং প্রাইসটা এদিকে আসলে কত নিচে।
কারণ আমারে কইছে মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত। তো এই যে মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাতটা কত, 25 কত 16, কারণ এই যে এমপি কত এসপি কত 25:16। কিচ্ছু ক্যালকুলেশন করার দরকার না, জাস্ট একটু লজিক। স্যার উল্টাটা, এই যে 25 কত 16। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, 2 বছরে সুদের একটি নির্দিষ্ট হারে, মানে কোন একটা সুদের হারে একটি মূল্যের উপর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, সুদের যে হিসাবটা ওটা বার্ষিক হবো, যথাক্রমে যে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ সেটা কত 12,000 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ কত 14,400 টাকা। এবার একটা জিনিস দেখুন, যে কোনো একটা অ্যামাউন্ট আছে আমার এক্স, এই এক্স এর 2 বছরে দুটা সুদ লাগবো। সরল সুদে কি হয়, প্রত্যেক বছর সমান সমান সুদ লাগে। তো যেহেতু 2 বছরে 12,000, তাহলে 1 বছরের সরল সুদ কত 6,000 করে। ওকে, 6,000 6,000, 2 বছরে কত 12,000 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয়, সুদের উপরে সুদ হয়, মানে প্রথম বছরে যে সুদ হয়েছে তার উপরে সুদ হইয়া এর জন্য বেশি হয়। তো যেহেতু এখানে কত বেশি, 2,400 টাকা বেশি চক্রবৃদ্ধি সুদে, 2,400 টাকা বেশি, তার মানে কি এই যে প্রথম বছরে 6,000 সুদ ছিল তার উপরে 2,400 টাকা সুদ লাগছে। তার মানে এখান থেকে কত পার্সেন্ট হলে 2,400 টাকা সুদ হয় সেটা বাইর করে নিতে পারো। যে 2,400 টাকা, এখানে 2,400 টাকা কত টাকার উপরে সুদ লাগছে, 6,000 টাকার উপরে, ইন্টু পার্সেন্ট বাইর করলে 100 পূরণ। তো এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, আর 6 একটা শূন্য ক্যান্সেল, 6 দিয়ে 4 6 কত 24, তার মানে 40% এখানে কত ইন্টারেস্ট লাগাইছে। আর যেটা সুদের হার সেটা কত আমার 40%। ওকে, তার মানে 40% সুদ এখানে লাগানো আছে সিম্পল ইন্টারেস্টে, যার জন্য 12,000 হয়েছে, আর এটা 14,400। ক্লিয়ার? তো 40%, একটা জিনিস দেখুন, এই প্রথম বছরের ক্ষেত্রে 6,000 টাকা সুদ হচ্ছে, তার মানে অরিজিনাল টাকার 40% সুদ লাগছে। তো 40% বরাবর, এই যে 40% বরাবর কত 40, সরি 6,000 টাকা, 40% বরাবর কত 6,000 টাকা, কারণ প্রথম বছরে 6,000 টাকা সুদ লাগছে। তাহলে আমার অরিজিনাল টাকা কত 100% বাইর করতে লাগে। তো যে কোনো একটা পার্সেন্ট পাইলে আরেকটা পার্সেন্ট বাইর করতে পারবেন। তো 100%, 100, আর যেটা আছে নিচে পূরণ 40 ইন্টু কত 6,000। ওকে, তো এখানে একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, 4 দিয়ে এটারে 4 একে 4, 2 থেকে 20, 4 5 20 শূন্য, এটার সাথে এটা পূরণ করলে কত হবে 15, তিনটা জিরো, মানে 15,000 টাকা। তাহলে অরিজিনাল কত টাকা ছিল 15,000 টাকা, অপশন নাম্বার এ। তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর এসএসসি ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।